আমাদের ওখানে গ্রামবাসীরা, ভাই বন্ধুরা যেভাবে উৎসাহ নিয়ে আমাকে ভালোবাসা এবং তাদের আশীর্বাদ দিয়েছে, দোয়া দিয়েছে, সেইভাবে আমি হেঁটে ডুমুরিয়া হয়ে আসলাম। সেই ডুমুরিয়া গ্রামেরও একই অবস্থা, সেখানে মা বোনরাও দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, গ্রামবাসী সবাই এগিয়ে আসছেন, সবাই আশীর্বাদ দিচ্ছেন কিনা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। পাশাপাশি আজকে যে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন উপরে উঠে বসে আছে, এই আপনাদের মাঝখানেও কয়েকজন করে ঢুকে গেছে। এই গ্রামগুলোতে এই বাচ্চাগুলোর যখন আমি যে কোনো গ্রামে যাচ্ছি, তো গ্রামের লোক আমাকে চিনুক বা না চিনুক, আগে এই পুচকিটা বলে ওই দেখো ভিক্টর যাত্রা। এই যে ভালোবাসা এবং আপনাদের এই যে ভালোবাসার জন্যই আজকে, এখন একটু আগে আজিজদা বলল ভিক্টর আজকে এমএলএ নেই, তাও লড়াই করছে, তাও এত কিছু করতে পারছে, নেজামও বলল। এই যে লড়াইটা করছি, এই ভরসাটা কোথা থেকে আসছে, এই শক্তিটা কোথা থেকে আসছে? আমার পিছনে কোনো সরকার নেই, কোনো প্রশাসন নেই, আমার পিছনে কোনো নেতা মন্ত্রীর কোনো পাওয়ার নেই। আমি একজন ব্যক্তি, আপনাদেরই মধ্যে থেকে তৈরি হয়েছে, আপনারাই আশীর্বাদ দিয়েছেন, ভালোবেসে আপনারাই আমাকে তৈরি করেছেন। আজকে আমাকে দেখলে মনে হয় এই ভিক্টর একটা রোগা পাতলা ছেলে, কিন্তু এই রোগা পাতলা ছেলে এইখানে অনেকগুলো ভাই আমার আছে, বন্ধু আছে, যে ভিক্টরকে 3 বার তুলে পটকন দিতে পারবে, আছে কিনা? সবাই হাত খালি দিয়ে দিল, মোক একবার মৌকা দেনি, দেখ আমি উঠায় পটকন দিই। কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতিতে ভিক্টরকে হয়তো আপনি 3 বার পটকানি দিতে পারেন, শরীরে আপনি আমার থেকে বেশি শক্তিশালী হতে পারেন, আপনার শরীরে হয়তো আমার থেকে বেশি জোর আছে, কিন্তু আমাদের যে লড়াই রাজনীতিগতভাবে, সেটা হচ্ছে সংবিধানের অধিকার রক্ষা করার লড়াই, আমাদের আইনি অধিকারকে রক্ষা করে মানুষের অধিকারকে রক্ষা করার লড়াই। আর এই লড়াই করতে গেলে আপনার শরীরে কত তাকত আছে সেটা কাজে লাগে না, আপনার মাথায় কত জোর আছে সেটা কাজে লাগে। সেই জোরের উপরেই আপনার রাজনীতি চলে, সেই জোরের উপরেই আপনি আপনার লেখাপড়ার মধ্যে দিয়ে আপনাকে তৈরি করে এই শক্তিটাকে মানুষের কাজে লাগাতে হবে। আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে আইনগুলো তৈরি হচ্ছে, আজকে যে আইন তৈরি হয়েছে, সেই আইনের মধ্যে আপনারা দেখছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওয়াকফের নামে একটা আইন তৈরি করে দেওয়া হলো। এই এসআইআর এর নামে আজকে আমাদেরকে যেভাবে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, এই এসআইআরটা হচ্ছে সংবিধান বিরোধী একটা ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে নির্বাচন কমিশনকে নিয়ে, এবং সেই নির্বাচন কমিশন যা যা ষড়যন্ত্র করছে তাতে সহযোগিতা করছে আমাদের রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই কথাগুলো আমি শুধু তৃণমূলের বিরোধিতা করি বলে আমি বলি না, আমি প্রমাণ দিয়ে দিয়ে বলি যে মমতা আরএসএস এর এজেন্ট আছে। কেন বলি? আমি বিধানসভায় যখন আপনারা আমাকে রেখেছিলেন, তখনও আমি বিধানসভার ভিতরে মমতার চোখে চোখ রেখে বলেছিলাম যে পশ্চিম বাংলায় কে ধ্বংস করার জন্য বিজেপি শুধু দায় নয়, তার সঙ্গে সমানভাবে আপনি হচ্ছেন দায়। আপনি কই বাংলার বিভাজন করছেন। বাংলাতে যে হিন্দু মুসলিম মন্দির মসজিদের কোনোদিন বিতর্ক হতো না, কোনোদিন হিন্দু আলাদা মুসলমান আলাদা মন্দির মসজিদ নিয়ে এখানে কোনোদিন রাজনীতি হতো না। আপনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি আরম্ভ হয়েছে। আপনি মসজিদ মন্দির করেছেন, আপনি মুসলমান হিন্দু করেছেন, আর বিজেপি মন্দির মসজিদ করছে, ওরা হিন্দু মুসলমান করছে। এই কথাগুলো আমি বারে বারে বলেছি, আর আজকে সেগুলো চোখে প্রমাণ হচ্ছে। আপনারা চোখ তুলে দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো আজকে আপনাদের চোখে সামনে ফুটে উঠছে। কারণটা কি? আজকে যে এসআইআর, এই নিয়ে আমরা সবাই বিপদে আছি। কার নাম থাকবে কার নাম থাকবে না, এই নিয়ে আমাদের এখন আতঙ্ক চলছে। আজকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি যদি থাকি তাহলে এসআইআর হতে দেব না, বলেছিলেন, সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি এটাও বলেছিল যে আমি আছি, তোমাদের কোনো ভয় নাই। অভিষেক ব্যানার্জি
বলেছিল কি যদি একটা বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করে তালিকাতে নাম অন্তর্ভুক্ত করাবো, একটা ভোটারের নাম বাদ যেতে দেব না, এই কথা বলেছিলেন। আজকে নির্বাচনের মুখে আমাদের ব্লকে ৭৪,০০০ লোকের নাম আজকে অ্যাডজুডিকেশনের মধ্যে ফেলে দেওয়া হলো। সেখান থেকে আস্তে আস্তে তালিকা বের হচ্ছে। সেই তালিকাগুলো যখন বেরিয়ে আসছে তো দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশনে একটা গ্রামের মধ্যে হয়তো ৬০০ জন আছে, সেখানে ১১০ জনের বা ১৩০ জনের নাম আসছে, বাকি ৪৭০ জন গায়েব। হচ্ছে কিনা এটা? ৪৭০ জনের নামই নাই। এখনই আমাকে কাশিবাড়িতে তাহির দেখাচ্ছিল যে ওদের ওখানে ৬০০, কত বললে? ৫৫০। এদের ৫৫০ ভোটারের নাম তালিকা থেকে বাইরে চলে গেছে। এই যে কাশিবাড়িতে ৫৫০ লোকের নাম বাদ পড়ে যাচ্ছে, ওই রকম কিছু ডুমুরিয়াতে হবে, ওই রকম কিছু গোদাসিমলে হবে, ওই রকম কিছু আপনাদের পাক্কাডুমুরিয়াতে হবে, কিছু আপনার আরো সাপোর্ট বাড়িতে হবে। এরকম করতে করতে দেখবেন যে আপনাদের অঞ্চলে দেখা গেল যেখানে হয়তো সব ওয়ার্ড মিলিয়ে ২৫,০০০ ভোট ছিল, সেই ২৫,০০০ ভোট কমে হয়তো চলে আসবে ১৫,০০০-এর মধ্যে বা ১৭,০০০-এর মধ্যে, ৮,০০০ ভোটই বাদ হয়। এই যে ষড়যন্ত্রটা চলছে আপনার ভোটকে কমিয়ে দেওয়ার, এর যাতে দায়ী কিন্তু রাজ্য সরকার। কেন দায়ী এটা এবার বোঝার চেষ্টা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি থাকলে এসআইআর হবে না, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যখন এই এসআইআর করা হচ্ছিল, আমরা বারে বারে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছি যে এসআইআর কে রোকার জন্য বিধানসভার ভিতরে সরকারের পক্ষ থেকে একটা রেজুলেশন পাস করা হোক, সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন প্রস্তাব পাস করে জানিয়ে দেওয়া হোক কেন্দ্র সরকারকে কি পশ্চিমবাংলা সরকার এসআইআর মানবে না, এই কাজটা আপনি করুন। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলল যে আমি এসআইআর হতে দেব না, মুখে বলছে। তার সমস্ত তৃণমূলের, রাজ্যের যারা তৃণমূলের করেন তাদেরকে মিছিলে নাপিয়ে দিলেন। আপনারা দেখেছেন কোদাসিমলও থেকে তৃণমূলের মিছিলে গেছেন, এসআইআর হবে না হয়েছে তো। কিন্তু মিছিলটা কে করছে? মিছিলটা করছে তৃণমূল দল। আর মুখে বলছে কে? তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু বিধানসভার বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছে কে? মমতা ব্যানার্জি। সে তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, তিনি হচ্ছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে উনি আইনিভাবে একবারও কোথাও প্রতিবাদ করেননি, একবারও কোথাও প্রতিবাদ করেননি। আর যদি উনি প্রতিবাদ করতেন, আমার কথাটা বুঝবেন, তৃণমূল এসে মানুষকে ভুল বোঝায় কোথায়? এই তো মমতা ব্যানার্জি বলেছে, এই তো আমরা মিছিল বের করেছি। মিছিলটা বের করছে তৃণমূল দল, আর বলছে মমতা ব্যানার্জি একজন ব্যক্তি যে তৃণমূল দলের নেত্রী হতে পারেন। কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের আনা প্রস্তাবের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ করেননি। তার কারণেই আজকে এই এসআইআর পশ্চিমবাংলায় করার সুযোগ উনি তৈরি করে দিলেন। যে কাজটা কেরালার সরকার আটকিয়ে দিল, কেরালার সরকার আটকে রেখে দিল। তারা বিধানসভায় প্রস্তাব নিয়ে বলল আমাদের রাজ্যে এসআইআর মানব না। তো কেরালার সরকার যদি আটকাতে পারে, তো মমতা ব্যানার্জিকে আমরা বলি অগ্নিকন্যা। মমতা ব্যানার্জি নাকি লড়াকু নেত্রী। মমতা ব্যানার্জিকে দেখে বিরোধীরা ভয় পায়, মমতাকে দেখলে মোদির পাজামা ঢিলা হয়ে যায়। সেই মমতা একটা প্রস্তাব নিয়ে বিজেপির বিরুদ্ধে আইনিভাবে প্রতিবাদ করতে পারলো না কেন? এটা প্রশ্ন নয়? এটা বোঝার দরকার। সেই মমতা ব্যানার্জি যখন বলেছিলেন আমি আছি এসআইআর হবে না, সেই মমতা ব্যানার্জি যখন নির্বাচন কমিশন চিঠি পাঠালো যে আমাকে এসআইআর করার জন্য রাজ্য সরকারের কর্মচারী দিতে হবে, তখনও মমতা ব্যানার্জি যদি বলতেন আমরা আমাদের রাজ্যের কোনো কর্মচারী দিতে পারবো না,
বা দেব না, তাও নির্বাচন কমিশনের করার কিছু ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন? আমাদের রাজ্যে 92,000 সরকারি কর্মচারী এসআইআর করার জন্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন। যারা বিএলও হিসাবে আপনাদের বাড়ি বাড়ি গেল, আপনাদেরকে গিয়ে ফর্ম দিয়ে আসলো, তারা সবাই সরকারি কর্মচারী। তারা আপনার পাড়ার স্কুলের কেউ টিচার, কেউ আপনার এখানকার হেলথ সেন্টারে চাকরি করে, কেউ হয়তো অন্য কোথাও চাকরি করে। এরা সব আপনারই পাড়ার লোক, আপনারা সবাইকে চেনেন। আজকে যারা বিএলও হয়েছে তারা সবাই সরকারি চাকরি করে। এই সরকারি চাকরিগুলোকে যারা করত তাদেরকে নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন। সেখানেও বাধা দিতে পারতেন, দিলেন না। তারপরে এই এসআইআর করতে গিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে যে খরচা হবে, একটা খরচা আছে তো, এতগুলো কাগজপত্র তৈরি করতে হবে, 10 কোটি মানুষের কাগজ তৈরি হবে, গাড়ি ঘোড়া লাগবে, পেট্রোল লাগবে, ড্রাইভার লাগবে, কম্পিউটার লাগবে। এই সবের পিছনে যে খরচ আছে, সেই খরচটা করবে কে? সেই খরচটা করলো পশ্চিমবাংলা সরকার, জনগণের পয়সা দিয়ে, আপনার পয়সা আমার পয়সা দিয়ে 200 কোটি 20 লক্ষ টাকা রাজ্য সরকার এসআইআর করার জন্য পশ্চিমবাংলার মানুষের পয়সা দিয়ে দিল। আর আমাদের টাকা, আমাদের পয়সা, আর আমাদেরই বিপদ। পয়সা আমার, আমি বিপদে পড়ে গেলাম। টাকা দিয়ে বিপদ কিনে নেন। খাল কেটে কুমির নিয়ে আসার গল্প শুনেছেন তো? এটা হচ্ছে খাল কেটে কুমির আনার মতো। আমাদের রাজ্য সরকার আমাদের পয়সা দিয়ে আমাদের বিরুদ্ধে এসআইআর করালো। আজকে আমরা ভোটার হব কি হব না এই দুশ্চিন্তায় আমরা মরছি। আমার মা ভোটার, তো আমার বাবার নাম নেই। আমার বাবার নাম আছে তো আমার ভাইয়ের নাম নেই। আমার ভাইয়ের আছে তো ভাইয়ের বউর নাম নেই। এই অবস্থাতে আমরা চলে যাচ্ছি। কে ভোটার থাকলো কে থাকলো না এই দুশ্চিন্তায় আমরা আছি। আগামী দিনে আমরা ভোট দিতে পারবো কি পারবো না এই নিয়ে একটা কথা তৃণমূলের নেত্রীর মুখ থেকে শুনছেন। আমরা বলছি কি ভোটের তালিকা আগে ঠিক করো, তারপরে ভোট করো। আমরা বারে বারে এই কথা বলেছি যে আগে ভোট সংশোধন হবে, তারপরে ভোট হবে। কিন্তু মমতা একবারও বলেছে কিনা আগে ভোট সংশোধন হোক তারপরে ভোট হোক? একবারও বলছে না। কেন? ও চাইছে যে ভোট কমে গেলে, কাদের ভোট কমছে? সংখ্যালঘু মানুষদের ভোট। 90, 95, 98% ভোট দেখবেন আর কমেছে সংখ্যালঘু মানুষদের ভোট। সংখ্যালঘুদের ভোট কমলে লাভটা কার? ভিক্টরের তো লাভ হবে না। আমার ভোট তো আপনারা। আপনি যদি ভোট না দিতে পারেন তো ভিক্টরের কি লাভ হবে? হবে না। লাভটা কার? আপনার ভোট কমে গেলে ওই যে দিল্লিতে বসে আছে মোদির আর দিদির একই জোড়া ফুল, পদ্ম ফুলের নেতারা, তাদের লাভ। কি করে লাভ এটা বুঝবেন। ভোট আপনাদের কমলো, ওদের ভোট ঠিক থেকে গেল। আপনার ভোট যদি কমতে থাকে, ওর ভোট বাড়তে থাকে, 1000 2000 করে বেড়ে গেল, আপনার 25,000 30,000 ভোট কমে গেল। আপনার ভোট কমবে, ওর ভোট বাড়ছে। এখন মমতা এসে কি বলবে যে তোমরা যদি বাঁচতে চাও নালে বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে তোমাদেরকে কে বাঁচাবে? বাঁচতে হলে আমাকে বাঁচাও। তো একদিকে ভয় তৈরি হবে। ভয় পেলে মানুষ মুসলমানদের ভোট মমতার খাতে, হিন্দুর ভোট বিজেপির খাতায়। এই বিভাজনের খেলা খেলছে যাতে ভয় তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়। আপনি দেখবেন আমার ভোট কেটে যাচ্ছে, আমার কালকে বিজেপি চলে আসলে আমার ভোট যদি না থাকে আমাকে হয়তো কালকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কালকে হয়তো আমাকে ভারতের নাগরিক থাকতে দেবে না, কালকে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই সব গল্প আবার আরম্ভ করবে। আবার বলবে কি তোমাদেরকে কালকে বিপদে পড়বে, বাঁচতে হলে মমতাকে ভোট দিতে হবে। এই কথা দেখবেন তৃণমূলের নেতারা শুরু করবে। কিন্তু বাস্তব কথা যেটা হচ্ছে যে যাদের ভোট কমছে, কেটে যাচ্ছে। গতকালকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম পাঠাটি থেকে চাকুলিয়া থানা মোড় অব্দি। 3টে গ্রামের নাম খিকিরটোলা, ভুয়ার এবং শিকারপুর। এই 3টে গ্রামের মধ্যে তালিকা বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে খিকিরটোলাতে 471 জনের নাম বাদ পড়ে গেছে।
দুয়ারে 400-র উপরে, শিকারপুরেও প্রায় 300-র উপরে এই নামগুলো বাদ হয়ে গেছে। এই নিয়ে তখন আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম, যেটা এখন নিজাম বলছিল যে যখন মিছিল বের করব তখন মিছিলকে আটকাওয়ার জন্য পুরো রাজ্য নির্বাচন কমিশন থেকে নিয়ে আমাদের চাকুলিয়া চুনু পুনু নেতা যে আছে সবাই ঝাঁপিয়ে পড়লো কি ভিক্টরের মিছিল করতে দেওয়া যাবে না। তো মিছিল আটকাওয়ার জন্য আমাদেরকে হুমকি হুঁশিয়ারি, এমনকি আমাকে এও বলা গেল কি এখন নির্বাচন কমিশনের আওতায় রাজ্যটা আছে, এখন নির্বাচন কমিশন এমসিসি লাগিয়ে দিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগানো আছে, এখন পারমিশন ছাড়া মিছিল করলে অ্যারেস্ট করে দেবে, পুলিশ সামনে গেলে পুলিশ পিটাতে পারে, লাঠিচার্জ হবে, গুলি চলবে, নানান রকম ভয় দেখানো হলো। এবং পাশাপাশি আমাকে হুঁশিয়ারিও দেওয়া হলো যে যদি আপনি নিয়ম ভঙ্গ করে মিছিল করেন তো কালকে হয়তো আপনাকে আর ক্যান্ডিডেট হতে দেওয়া যাবে না, আমরা অভিযোগ করলে আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না। তখন আমি বলেছিলাম যে আগে আমার ভোটার, তারা ভোট দেবে তারপর তো আমি ক্যান্ডিডেট হব, যদি ভোটার না হয় তাহলে ক্যান্ডিডেট কিসের, আমি আগে ভোট হবে তারপরে। এই বলে আমি কিন্তু কালকে মিছিল করতে এসেছিলাম। যখন মিছিলের সময় আরম্ভ হয় তখন আমি বিদ্যানন্দপুর অঞ্চলে প্রচার করছিলাম। এদিকে খবর যাচ্ছে যে আমাদের লোক আর ভয় আসছে না পাঠাটিতে, কেন বলো সব সেন্ট্রাল বাহিনীকে নাপিয়ে দিয়েছে, পুরো সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে দিয়েছে, লোকজন ভয় আসতে চাইছে না। আর এদিকে তৃণমূলীরা ভয় দেখাচ্ছে, গেলে আজকে তোমাদের ঠ্যাং ভেঙে দেবে, মাথা ভেঙে ফাটিয়ে দেবে, এইসব গল্প শোনা নয়। আমরা ফিরে এসেছি। যখন মিছিল বের হলো, যে তৃণমূল বলছিল কি লোক হবে না, সেখানে কালকের মিছিলে আপনাদের আশীর্বাদে, আপনারাই আমার যুবক ভাই বন্ধুরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, কালকের মিছিল প্রমাণ করে দিয়েছে যে নির্বাচন কমিশন আর মমতা যারা ভেবেছে কি ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে দমিয়ে দেবে, কালকে প্রমাণ হয়ে গেছে। কি ভিডিওকে গিয়ে আমি বলেছি কি মাত্র 3টা ওয়ার্ড, কিকিরটোলা, পুয়ার এবং শিকারপুর, এই 3টা ওয়ার্ডের 1200 লোকের নাম বাদ গেছে। তাকে সামলাতে গেলে আপনাকে 300 কেন্দ্র বাহিনী নামাতে হয়েছে। যেদিন আমাদের এলাকায় যদি আপনারা যেভাবে নাম বাতিল হচ্ছে, যদি 40,000 লোকের নাম বাদ যায়, তাহলে সেদিন সারা ভারতবর্ষের কেন্দ্র বাহিনী আমাদেরকে রুখতে পারবে না। এটা এই বলে আমরা এসেছিলাম, আমরা বলে দিয়েছিলাম এই নামগুলোকে সংশোধন করার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার করবে, তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। তার জন্য চাপে পড়ে ভিডিও কালকে বলেছে যে যাদের তালিকা নাম বাইরে চলে যাচ্ছে তাদের জন্য আমরা 2টো টেবিলের ব্যবস্থা করে দিচ্ছি। এটা ভালো করে বুঝবেন, এই 2টো টেবিল মানে 2টো অফিস খোলা হবে, একটা ডিএম অফিসে রায়গঞ্জে, একটা হচ্ছে ইসলামপুরে এসডি অফিসে। সেখানে যাদের নাম ডিলিট হয়ে গেলে তাদেরকে একটা দরখাস্তর ফরম্যাট তারাই ছাপিয়ে দিয়েছে, সেটাকে ভরে নিজের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, যা যা ডকুমেন্ট আছে, এবং আপনার যে ফর্মটা বিএলও আপনাকে দিয়েছে, মনে আছে তো বিএলও একটা ফর্ম দিয়েছিল, সবার কাছে আছে, সেই বিএলওর দেওয়া ফর্মের জেরক্স সব লাগিয়ে আপনাকে জমা দিতে হবে। তো ওটা দিয়ে নির্বাচনের আগে যদি তাড়াতাড়ি জমা দেন তো নির্বাচনের আগেই ওইগুলো সংশোধন করে দেওয়া যায়। সেই জন্য একটু এগুলোকে গুরুত্ব সহকারে, যদি কারো এরকম হয়ে থাকে, কোনো সহযোগিতা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সেগুলোতে যতটা সম্ভব সহযোগিতা করব। এগুলো আপনারা বুঝেন। হ্যাঁ, এগুলো নির্বাচন কমিশন আপনাদেরকে যেভাবে বিপদে ফেলার ব্যবস্থা করেছে, তার জন্য আমি এটা কালকে আরো প্রমাণ পেলাম যে কালকে যখন বিডিও অফিসে আমরা যাই তখন খিকিরটোলায় 471 জন, বোয়ারে প্রায় 400 জনেরও বেশি লোকের নাম ছিল না। কিন্তু কালকে আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসি তার 3 ঘন্টা পরে আমরা খবর পাচ্ছি খিকিরটোলায় বলছে 471 জনের নাম
তালিকাতে ঠিক হয়ে গেছে। এটা ভালো করে, এই 471 জনের নাম ঠিক হয়ে গেছে। দুয়ারে বলছে যে 400 লোকের মধ্যে আমাদের সকলের নাম ঠিক হয়ে গেছে, মাত্র 17 জনের নাম আটকে আছে। ওই রকম শিকারপুরে এখানে বসে আছেন মুক্তারদা, তাদের ওখানেও প্রায় 150-র উপরে ঠিক হয়ে গেছে। তো এই যে তৃণমূলের নেতারা বুঝাচ্ছে না, এটা সুপ্রিম কোর্টের হচ্ছে, জাজরা নাম ঠিক করছে, এখানে আমাদের করার কিচ্ছু নাই। যদি তোমাদের করার কিচ্ছু না থাকতো তাহলে জাজ তোমার নাম কেটেছিল, তাহলে ভিডিওকে হুমকি দিলে তোমার সরকার কি করে রাতারাতি আমার নাম ঠিক করে দিল? এটা প্রশ্ন আসছে কিনা ভালো করে বুঝবেন। তার জন্যই আমি বলছি, এই হচ্ছে মমতা ব্যানার্জির বিজেপির দালাল। যেটা বিজেপি বলছে সেটা করছে। যেখানে আমরা বলি না যে যখন চাপে পড়ে তখন বাপকে মনে করে, এই চাপে পড়ছে তো বাপ বাপ করে কাজ করছে, তো এই চাপটা দিতে হবে। তো আজকে যদি আমাদের এলাকার মা বোন ভাই বন্ধুদের আপনাদের নাম ডিলিট হয়, তো আতঙ্কে আপনারা আসবেন না। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে নাম থাকবে না তো আমি ভোটার হব না, আমি ভারতীয় থাকবো না, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে করে দেবে। তো মোদির বাপের ক্ষমতা নেই যে পশ্চিম বাংলা থেকে 4 কোটি মানুষকে বের করে দেবে। এটা আপনাদেরকে আমি বলে যাই। আর আপনাদেরকে এই কথাও দিয়ে যাচ্ছি যে যদি আপনারা মনে করেন যে আপনাদেরকে তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে যে না তোমাদের ভোটার তালিকায় নাম না থাকলে মমতাকে যদি না ভোট দাও তাহলে কালকে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তো বলবে চুলের মুঠি ধরে বাংলাদেশ গেলে তালিকে সঙ্গে করে নিয়ে যাবে। একদম এই কথাই বলবেন। যে যদি তৃণমূলের নেতা বলে পরিষ্কার বলবেন বাংলাদেশ একা যাব না, গেলে তুলে নিয়ে যাব, আর এই কথা বলবেন। আর বলছে কি বিজেপি বলে যে পাকিস্তান পাঠিয়ে দেবে। তো ভাই আমি একটা হাস্যকর কথার মধ্যে দিয়ে বলি, যারা বিজেপি বলছে এখান থেকে মুসলমানকে পাঠিয়ে দেবে পাকিস্তান, তো পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে 11 কোটি। কত? 11 কোটি। আর আমাদের জনসংখ্যা কত হচ্ছে? 40 কোটির উপরে। তো যদি 40 কোটি ভারতের মুসলমান পাকিস্তানে চলে যায়, তাহলে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হতে পারবে? তখন তো আলী ইমরান খান গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে কিনা? এটা কি কোনো দেশ হতে দেবে? আমার বাড়িতে 4 জনের আত্মীয়কে রাখার ক্ষমতা আছে, সেখানে যদি 4000টা লোক চলে আসে আমি বাড়িতে ঢুকতে দেব? কেউ দেবে না। আর মোদি বলছে পাকিস্তান পাঠিয়ে দেব, কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেব। তো মোদির বাপের পাকিস্তান নাই, মোদির বাপের বাংলাদেশও নাই, আমাদের বাপের হিন্দুস্তান আছে, আমরা হিন্দুস্তানেই থাকবো, কোনো ভয় নাই। কিভাবে থাকতে হবে? লড়ে মরে থাকতে হবে, আমরা এখানেই থাকবো, সেই সাহস নিয়ে লড়তে হবে। সেই জন্য আপনাদেরকে বলছি আজকে যে কথাটা নিজাম আজিজ দাও বললো, এই আশীর্বাদ চাইনেওয়ালা দিয়ে কাজ হবে। যখন আপনার উপরে বিপদ আসবে তখন আপনার নেতা বলবে যে আমি আশীর্বাদ চাইতে যাচ্ছি, বিপদের সময় আপনাকে ছেড়েও আশীর্বাদ চাইতে যাবে, আর আপনি বিপদে পড়ে থাকবেন। তাহলে ওই রকম নেতা দিয়ে কাজ হবে না। আগামী দিনে আপনার নেতা সেই হবে যে কালকে সমস্যা হলে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সমস্যার সমাধান খুঁজবে, আইনি ভাবে মোকাবিলা করতে গেলে আইনি ভাবে পথ বের করবে, সামাজিক ভাবে মোকাবিলা করতে গেলে সমাজের মধ্যে সমাজের লোককে নিয়ে পথ বের করবে, সরকারের সঙ্গে লড়াই করতে গেলে সড়ক থেকে নিয়ে সদন অবধি আপনাদের জন্য লড়াই করবে। সেই আওয়াজ, সেই নেতা, সেই লড়াই করার মতন মানসিকতা নিয়ে নেতাকে তৈরি করে আপনাদেরকে রাখতে হবে। এই লড়াই ভিক্টরের নয়, আমার জন্য নয়। আজকে আপনারা এই ভিক্টরকে নেতা করেছেন, ভিক্টর আজকে এমএলএ নয়, আজকে আমি মন্ত্রী নাই, কিছু নাই। কিন্তু পশ্চিম বাংলায় আজ থেকে 7 মাস আগে আনন্দবাজার একটা বিখ্যাত খবরের পত্রিকা, সেই বলছে যে পশ্চিম বাংলার মধ্যে যদি 4 জন নেতা হয়, যে জননেতা হিসাবে যাকে পশ্চিমবাংলায় আজকে দেখতে হবে, তার মধ্যে 1 নম্বর স্থান হচ্ছে
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যত উনি জননেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। 2 নম্বর স্থান বিরোধী দল নেতা হিসাবে আমাদের অধীর রঞ্জন চৌধুরী। 3 নম্বর জননেতা হিসাবে তারা মেনেছে শুভেন্দু অধিকারীকে, যে আজকে বিরোধী দলের নেতা। আর এরা হচ্ছে সব একটা শ্রেণী। আর এর পরে যে জেনারেশন বা এর পরের প্রজন্মের যদি কোনো জননেতা থাকে পশ্চিমবাংলায়, সেই নেতা হচ্ছে আপনাদের নেতা, আপনাদের ভিক্টর, তার নাম ওখানে নেওয়া হয়েছে। তো আজকে আপনাদের কাছে একটা নেতা আছে, আমি আপনাদেরই নেতা তৈরি করেছেন, যে আপনাদের কথা বলে, আপনাদের কথা নিয়ে লড়াই করতে পারে। সে একা একজন ব্যক্তি ভিক্টরের কোনো দাম নাই। একা একজন ভিক্টর ব্যক্তির কোনো দাম নেই। ভিক্টরের পাশে আপনারা আছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশা, আপনাদের ভরসা আছে বলেই ভিক্টরের দাম আছে, বলেই ভিক্টর নেতা আছে। এই যে আপনারা আমাকে নেতা তৈরি করেছেন, আমি সবসময় আপনাদের জন্য আছি, আপনাদের পাশে আছি। সেই জন্য আপনাদের জন্য লড়াই করি। আপনাদেরকেও আমি বলবো কি কোনো ভয় না পেয়ে, তৃণমূলের নেতারা যে ভয় দেখাচ্ছে কি আপনারা ইন্দিরা আবাসের টাকা পেয়েছেন, তখন বলছে ইন্দিরা আবাস পেয়েছো, প্রথম টাকাটা পেয়েছো, ভোট না দিলে দ্বিতীয় টাকা পাবে না। যদি এই কথাগুলো বলে থাকে তাহলে ওদেরকে বলে দেবেন যে তোমাদের বাপকে জিতিয়ে নিয়ে আসছি, তারপরে দ্বিতীয় তৃতীয় সব টাকা কি করে বের করতে হবে সেটাও বের হবে। আর তোমরা যে কাটমানি খেয়ে রেখেছো, মানুষের টাকা লুট করেছো, সেই টাকাগুলো বের করানো হবে, সেটা বলে রাখো। এই দুর্নীতিবাজদেরকে ভয় পেলে হবে না, দুর্নীতির মোকাবিলা করতে হবে। পাশাপাশি মা বোনকে বলে দেবেন, এই যে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার পাবেন না, এই হুমকি দিচ্ছে। একটা ছোট উদাহরণ দিয়ে বোঝায় কি ভাই, আপনি তৃণমূলকে ভোট না দিলে আপনার লক্ষ্মী ভান্ডার বন্ধ, আপনার রাশন বন্ধ, আপনার এই বন্ধ, আপনার ওই বন্ধ, সব বন্ধ করে দেবে, এই যে তৃণমূলের নেতারা বলছে। তো তাদেরকে প্রশ্ন করুন যে যারা তৃণমূল দলকে ভোট দেয় না, সেই দলের মা বোনদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হলো না কেন? কোন দল আছে আপনারা সবাই জানেন যারা তৃণমূলকে ভোট দেয় না? তাহলে ওর দলের মা বোনদের, সেই দলের মা বোনদের লক্ষ্মী ভান্ডার তৃণমূলের নেতারা বন্ধ করতে পারে। এই যে আমাদের অঞ্চলের প্রধান আছেন, তিনি আমার মাকে বলবেন, আমার বোনকে বলবেন, ভোট না দিলে তোর লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। তাহলে ওর মাকে ওইদিকে গিয়ে কেন বলছেন নাকি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাও? ওখানে কোনো নাই কেন? যদি ওরা ভোট না দিলে এদের অসুবিধা নাই। তোমরা বিজেপিকে ভোট দাও তাহলে চলবে, কিন্তু ভিক্টরকে ভোট দিলে চলবে না। তাই ভিক্টরকে ভোট দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, এই হুমকি দিচ্ছে। আর আবার বলবে ভিক্টর নাকি বিজেপির দালালি করে। ভিক্টরকেই বলবে বিজেপির, এদিকে তো ছোটা মোদি ভিক্টর, ভিক্টর নাকি ছোটা মোদি। এই গল্পগুলো আপনাদেরকে শোনাবে। তাই আপনাদের কাছে আমি একটাই কথা বলে আমার কথা শেষ করে আবার বেরিয়ে যেতে হবে আমাকে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আগামী 23 তারিখে যে নির্বাচন আছে, এই নির্বাচনে আপনাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আপনাদের প্রার্থী হয়েছি এবং এই প্রার্থী হিসাবে আপনাদের কাছে আবেদন রাখছি কি আগামী 23 তারিখ আমাদের মা বোনদের, ভাই বন্ধুদের সকলের কাছে আবেদন রাখছি যে আপনারা নিজের মূল্যবান ভোট হাত চিহ্নে দেবেন আর সবাই ভোট করবেন, যাতে আমাদের একটাও ভোট বাইরে না পড়ে। কেন কি যদি ভোটদেরকে সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়, তাহলে যদি ভোট আমরা এক জায়গায় না করতে পারি, ভোট বিভাজনের মধ্যে চলে যায়, তাহলে হয়তো অন্য কারো সুবিধা হয়ে যেতে পারে। সেই সুবিধাটাও আটকাতে হবে আর নিজের হাতে ক্ষমতাটাও রাখতে হবে, যাতে আগামী দিনে আমরা লড়াই করতে পারি। তাই নিজের ভোট নিজে আপনারা করবেন, সবাইকে, মা বোনকে বলবেন, ভাই বন্ধুকে বলবেন, সবাই যাতে আগামী 23 তারিখে নিজের মূল্যবান ভোট হাত চিহ্নে দেবেন, এই আবেদন রেখে ধন্যবাদ সবাইকে। সালাম, নমস্কার।